এর কাছে আসতে চাই। আজিজ ভাই, আপনি কিভাবে দেখেন আসলে এই ধন্যবাদ বিষয়টি? আপনাকে, দর্শক শ্রোতাকে, শরীফ ভাইকে। দেখেন, উনি তো আসলে একটা আতেল এক্সেল, এখন কিন্তু পলিটিক্যালি উনি এতিম, এ কথাটা মাথায় রাখবেন। এবং তিনি দুর্বুদ্ধ শব্দ ব্যবহার করে। এইটার যদি অর্থ বুঝাইতে বলি, আমি অন্তত পুরো অর্থ বুঝি না, তবে যেটুকু বুঝেছি সেটাতে যেটা বলছি, আমার কাছে মনে হয়েছে তরুণদের যে রাজনৈতিক দল, তাদের উদ্দেশ্যে বলেছে আলট্রা দক্ষিণপন্থীদের দ্বারা তারা ব্যবহৃত হয়েছে, এটা শেষ, এই সময় শেষ, অর্থাৎ এই তরুণরা শেষ, এটা আমি বুঝতে পেরেছি। তবে তিনি যেটা বলেছেন, আমার বক্তব্য হচ্ছে যে যদি দেশের কথা বুঝায় থাকেন, তাহলে আমি মনে করি শরীফের সাথে আমি একমত যে আমরা কিন্তু দেশের ব্যাপারটা কিন্তু শেষ নয়। ধরেন সামনে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে, আমার কাছে মনে হয়েছে সামনে স্থানীয় সরকার নির্বাচন হবে, সেখানে কি হবে জানি না। তারপরে ধরেন আমেরিকার সাথে চীনের সম্পর্ক, চীনের সাথে ভারতের সম্পর্ক, আমেরিকার সম্পর্ক, আমাদের সম্পর্ক, এবং এই দেশগুলোতে ধরেন মালয়েশিয়া প্রধানমন্ত্রী ভিজিট করে আসছেন থার্ড কান্ট্রি হিসেবে, সেখানে অভূতপূর্ব আপনার তিনি রিসিপশন পেয়েছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু চীনে গিয়ে যেসব আলোচনা হয়েছে, এবং তারপরে যে চীনা রাষ্ট্রদূত যেটা বলেছে, ভারতকেও ইনডাইরেক্টলি বলেছে যে আমাদের কাজে কোনো বাধা দিলে, বাংলাদেশের ব্যাপারে কোনো বাধা দিলে আমরা কিছু মানব না। অর্থাৎ অনেকগুলো কিন্তু আলোচনা হয়েছে চীনের সাথে। তো সুতরাং এখন সামনে নির্বাচন আছে, এই যে ভূ রাজনীতি চক্রের মধ্যে আছি, এটা ফাইনালি কোন জায়গায় সেটেল করে। এদিকে দেশের অর্থনীতির অবস্থা এখনো ভালো না। অবশ্য প্রবাসী আয় কিন্তু রেকর্ড, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এই সরকারের সময় সবচেয়ে বেশি হয়েছে, কালকে নিউজ দেখলাম সবচেয়ে বেশি হয়েছে। হ্যাঁ, মানে প্রায় 13% মতো বেশি হয়েছে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। তো এটা একটা পজিটিভ খবর। আরেকটি পজিটিভ খবর দেখেন, আমরা জানি না, কিন্তু আপনার দেখেন প্রত্যেকটা ট্রাফিক সিগন্যালে এআই বসে গেছে এখন। ট্রাফিক ব্যবস্থা কিন্তু অলরেডি গাড়িরা কিন্তু ওই ট্রাফিক সিগন্যাল থাকলে ক্রস করে না, এটা একটা। তারপরে কিউআর সিস্টেম কিন্তু সব জায়গায় চালু করতেছে কিউআর। তা আমার মনে হয় দেশে যেভাবে মানুষের মনোজগতের পরিবর্তন হয়ে গেছে এই 54-55 বছরে, দুর্নীতি সর্বগ্রাসী হয়ে গেছে, এই জন্য এই যে কিউআর কোড মানেই ক্যাশলেস সোসাইটি। তিনি বলেছেন আলটিমেটলি টার্গেট হচ্ছে ক্যাশলেস সোসাইটি। ক্যাশলেস সোসাইটি যদি করতে পারে, তাহলে এটা আলটিমেটলি কিন্তু দুর্নীতি, আমি দুর্নীতিকে এই বাংলাদেশে আমি 1 নম্বর সমস্যা হিসেবে দেখি। যদি ক্যাশলেস সোসাইটি করতে পারে, আমার মনে হয় আপনা আপনি দুর্নীতি কমে আসবে, মানে রিজনেবল জায়গায় চলে আসবে। তাহলে আমার মনে হয় দেশটা একটা স্বস্তিতে আসতে পারে। কিন্তু অর্থমন্ত্রী কিন্তু বলেছে যে তার বাজেটের শেষ বক্তৃতায় যে বলছে যে 4 বছর সময় লাগবে দেশকে সঠিক পথে আনতে অর্থনৈতিকভাবে। এটাও সময় তো দিতে হবে, এটা ঠিক আছে, সরকারকে সময় দিতে হবে। কিন্তু আপনি যেটা মাহফুজা নামের কথা বললেন, তার কথা আমি যদি ওই পয়েন্টে ধরি, তাও বলি শেষ না, ওটারও খেলা আছে। হ্যাঁ, আবার যদি বলি না, দেশের কথা, তিনি একটি তারও কথা খেলা। বলছেন, আমি আবার একটু উল্লেখ করি। মব সন্ত্রাস, মাজার, পত্রিকা অফিস ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলায় ওদের মার্সেনারি হিসেবে ব্যবহারের ভেতর দিয়ে নির্বাচনী বৈতরণী পার করা শেষ। এখন হাত দিয়ে ফেলবে জাসি রাইট উইং বলায়। হ্যাঁ, মানে ওইটাই। কি কাকে কি ব্যবহার করলো, মানে না, কে কার এইটাই দ্বারা ব্যবহৃত হলো, কে ব্যবহার করলো? ব্যাপার। তো উনি তখন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন প্রধান উপদেষ্টার, উনি তো ওই খেলায় ছিলেন, ব্যবহারের খেলায় ছিলেন। তো তিনি মাস্টার মাইন্ড ছিলেন, আমেরিকাতে পরিচয় করে দিচ্ছে না। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনুসি, এবং মাস্টার মাইন্ড এবং মেটিকুলাস ডিজাইনে কাজগুলো হয়েছে। আবার তো কোনো এক সময় শুনছি যে তিনি মাস্টার মাইন্ড ছিলেন না। না, এটা তরুণরাই, এনসিপি অস্বীকার করেছে, কেউ মাস্টার মাইন্ড ছিলেন না। জামাতের আমির বলেছে মাস্টার মাইন্ড তারেক রহমান ছিলেন লন্ডন থেকে, তিনি নিজেও অস্বীকার করেছে না মাস্টার মাইন্ড নাই। আবার তিনিই আবার বলেছেন না মাস্টার মাইন্ড না, এটা সবার অংশগ্রহণ ছিল। তবে আমরা যেটা দেখেছি, কেউ মাস্টার মাইন্ড বানাক আর মেটিকুলাস ডিজাইন বানাক, মেটিকুলাস ডিজাইনের কিন্তু এখানে ইয়ে আছে, সত্যতা আমার কাছে মনে হয় আছে, কিন্তু মাস্টার মাইন্ড কেউ নাই। কারণ ওখানে সেটি আপনি কিভাবে বলেন যে মেটিকুলাস ডিজাইনের সত্যতা আছে, সেটি একটু। মেটিকুলাস ডিজাইন হচ্ছে যে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস আলো 8 তারিখে, 6 তারিখে 107 সংবিধানের, মানে 106 অনুচ্ছেদ অনুযায়ী রেফারেন্স নিলেন। তখন তো প্রধান উপদেশ চিফ জাস্টিস এবং অ্যাপিলেট ডিভিশনের আরও জাস্টিস পালা গেছে, এর আগেই মব সন্ত্রাস করে ওগুলোকে তাড়াই দিছে। তো এটা দিল কে, রেফারেন্সটা দিল কে? এক।
এই রেফারেন্সে যে কোনো আজ পর্যন্ত কোনো রায় খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, তারপরেও আসেন ওটার পরে এই বর্তমান যে রাষ্ট্রপতি আছে তিনি ইউনূস সহ সবাইকে নিয়োগপত্র গ্রহণ করছেন। তারপরে সংবিধান অনুযায়ী ওথ নিয়েছেন, অধ্যাদেশ জারি করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আপনার সংবিধান নিজেই ভায়োলেট করছে। এক, নির্বাচনটা সঠিক সময় দেয় নাই, এটা 18 মাস দেরি করছে। এটা একটা ধরেন যদি 6 মাস 3 মাসের ভিতরে নির্বাচন হওয়ার কথা সংবিধান অনুযায়ী, এটা যদি প্রস্তুতির অভাব থাকে ইলেকশন কমিশন আর 3 মাস, 6 মাসের ভিতরে যদি ইলেকশন দিত তাহলে নেপালের মতো হতে পারতো, তরুণরাই ক্ষমতা আসতে পারতো, তরুণদেরকে ভোট, তখন তো তরুণদের জোয়ার, মানুষের হয়তো আস্থা করতে পারতো। কিন্তু আন্দোলনের শেষ পর্যায়ে কোঠা বিরোধী আন্দোলন ছিল, শেষে এসে হলো ফেসিবাদের বিলোপ। ফেসিবাদের বিলোপ মানে গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন মিনিমাম চাই। তো আপনি যেটা বলছেন মেটিকুলার ডিজাইন, ইউনূস যখন প্রধান উপদেষ্টা ছিল তার উপদেষ্টা হেঁটে যায়, মানুষ বলে আপনি আজীবন থাকেন, 5 বছর থাকেন, 7 বছর থাকেন, বলতো না। এবং তিনি ক্ষমতা ছাড়তে চান নাই আসলে। এবং আমি ওই সময় বলছি, বারবার বলছি, বিএনপি সম্পর্কে বলেছি, ইউনূসের ফাটাবাসের চিপায় বিএনপি পড়ছে। বিএনপির সময় খেয়াল করে নাই, বিএনপি খালি কোনোভাবে একটা ইলেকশন চেয়েছে। ওই মেটিকুলাস ডিজাইনের অংশ আন্দোলনটাও বলা হচ্ছে। আপনার আছে না যে আমেরিকার ফান্ড আসছে, তো ট্রাম্প নিজে বলছে তো ফান্ড আসছে এই আন্দোলনের জন্য বাংলাদেশে, সে টাকাগুলো কে নিল? সে টাকাগুলো তো আজ পর্যন্ত খোলাসা করলো না। বিএনপি সরকারও তো খোলাসা করা উচিত ছিল যে ওই আন্দোলনের আগে আমরা তো পেয়েছি যে এই যে ভোটের সময় কে কে পয়সা নিচ্ছে এটা তো আমরা জেনেছি। হ্যাঁ, সুশাসন নাগরিক তিনি টাকা নেন নাই, বাংলাদেশ ব্যাংকের ফান্ড নেন নাই, ভোটের ক্যাম্পিং এর জন্য টাকা নিচ্ছে তো। জি, এগুলো নিয়ে একটি আলোচনা উঠেছিল যে টাকাগুলো কোথায় গেল, কোথায় গেল এখানেও যথেষ্ট। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় মেটিকুলাস ডিজাইন অনুযায়ী কাজ হয়েছে এবং এটা আমেরিকার থিওরি অনুযায়ী কাজ হয়েছে। -2 ফর্মুলার জায়গায় পরবর্তীতে -3-4 ফর্মুলা ওয়ার্ক করার চেষ্টা করছে। ফাইনালি সেটা হয় নাই। ফাইনালি যেমন লন্ডন থেকে তারেক রহমান আসবে না এই আলোচনাটা ছিল বাজারে, কিন্তু তিনি তো শেষ পর্যন্ত এসছেন। যেভাবেই হোক না, তিনি হয়তো কোনো আশ্বস্ত করতে পারেন, কিছু করতে পারেন, আসছে তো, তিনি এসে তো হ্যান্ডেল ধরেছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমাদের দেশটা খুব কঠিন দেশ আমাদের দেশে, কারণ আমাদের দেশে 50 বছরে 54 বছর দেশ স্বাধীন হয়েছে, 55 বছর পড়লো জাতি গঠন করতে পারিনি। 10 প্রকারের শিক্ষা, সব মাস্টার ডিগ্রি দেওয়া, যার ফলে কোনো জাতি নিশ্চয়ই আগামীতে আমরা একটি সুন্দর জাতি গঠন করতে পারবো। আপনার কাছে আমি আবারও আসছি, আমি শরীফ ভাইয়ের কাছে আসতে। শরীফ ভাই, নির্বাচনী বৈতরণী পার করা শেষ, আরেকটি নির্বাচন আমরা দেখতে যাচ্ছি। আগস্টের 2য় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে, মানে 1 মাস পর প্রথম ধাপের যে স্থানীয় সরকার নির্বাচন। গতকাল আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা তিনি বলেছেন, তথ্য প্রযুক্তি উপদেষ্টা। আপনি কাছে কি মনে হচ্ছে আসলে যে নির্বাচন? ধন্যবাদ। প্রথমত এই যে স্থানীয় সরকার নির্বাচন, এটা আমি প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টার বাইরে আর কারো মুখ থেকে শুনছি না। মাঝে মধ্যে 2-1বার শুনছি ইলেকশন কমিশনের পক্ষ থেকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কয়েকবার বলেছেন জি, রেগুলার প্রেস কনফারেন্স করে এই ধরনের আয়োজন করে ঘোষণা দেওয়া। এটা একটা রাজনৈতিক দলের একেবারে বেসিক একটা কাজের অংশ, একেবারে প্রান্তের মানুষের সাথে তার যে পলিটিক্যাল অ্যাক্টিভিটি তার মধ্যে যুক্ত করা। কিন্তু দল হিসাবে বিএনপির জায়গা থেকে যে ধরনের কথাবার্তা আসা দরকার, মানুষ প্রত্যাশা করে। কারণ আমি যেটা দেখি, বিএনপি একটা পলিটিক্যাল পার্টি, গভর্নমেন্ট আর পলিটিক্যাল পার্টির মধ্যে একটা পার্থক্য থাকা দরকার, আবার পারস্পরিক সমন্বয় থাকা দরকার, সহযোগিতা থাকা দরকার। আমি বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে বিএনপিকে অনুপস্থিত দেখি। আজিজ ভাই কি বলবেন আমি জানি না, আমি সরকারকে দেখি, বিএনপির সরকারটাকে দেখি, কিন্তু বিএনপিকে আমি দেখি না। আমি গত 3-4 মাসে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন ছাড়া বিএনপিকে আমি কোনো অ্যাক্টিভিটির মধ্যে দেখিনি। এবং আমি একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে সবার এই অবস্থা, এটা আসলে কাঙ্ক্ষিত না। এর ভেতর থেকে কতগুলো প্রবলেম তৈরি হয়। আপনার বেসিক জায়গাটা তো রাজনীতি, মানুষের কাছে যে ম্যান্ডেটটা দিয়েছে ভোটের আগে, সেই ম্যান্ডেটটা দিয়েছে রাজনৈতিক দল বিএনপি। পাবলিককে বলেছে তোমরা এই এই বিষয়গুলোকে যদি 3 জনকে বিশ্বাস করে আমাদের জনকে ধরলাম, 2 জনকে ডেকে নিয়ে আসলাম, এই যে প্রবণতা, দ্বিমুখী নীতি যদি অবলম্বন করে বাংলাদেশ বিপদে পড়বে এবং বাংলাদেশ কিন্তু অলরেডি বিপদে পড়ে গেছে। স্বীকার করেন বা না করেন, বলতে যাদেরকে জানতাম, মহলের যাদেরকে চিন্তাম মধ্যে আবার চলে এসেছে যে বাংলাদেশের জজকোর্টের সামনে বসে থাকতে দেখেছি, এই কনসেপ্ট হাইকোর্টের সামনে মিছিল করতে দেখেছি, পল্টনে দৌড়াতে দেখেছি, হাত পড়া দেখেছি। আমি এদের অনেক সামনের দিনগুলো সবার জন্য রেকর্ডিং এর, এবং এটা আমার কাছে মনে হয় যে এটা বিএনপির একটা কৌশল হতে পারে।
কৌশল হতে পারে যে আমাদের পলিটিক্যাল এই ফিগারগুলোকে আমি একটু দূরে রাখবো, আমি ওই কি বলে আউটসোর্সিং থেকে সরকারটাকে চালিয়ে নিয়ে যাব। ভালোভাবে যদি শেষ হয়ে যায় তাহলে এটা পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ মানে সাবজেক্ট হতে পারে ভবিষ্যতে আলোচনার জন্য। এর ভেতর থেকেও সরকার চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সময়ে এবং দায়িত্ব গ্রহণ করার পর থেকে তিনি যেভাবে সকটা পিটিয়ে যাচ্ছেন, আমাদের এখানে তোষামত পছন্দ করে যে পলিটিশিয়ান যারা, তাদের রাজনীতিটার উনি তেশ মেরে দিয়েছেন। যেভাবে তিনি নিজেকে ওই যে পূজার জায়গা থেকে, একটা আঞ্চলিক ভাষা বললেন, আমি সেটি বললাম আর কি। তো আমার মনে হয় যে প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করার পর আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে যে পরিবর্তনটা আনছেন, এই বার্তাটা সবার কাছে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে না। তাদের দলের অনেক নেতাও এই বার্তাটা গ্রহণ করছে না। যদি করতো তাহলে ওই গুলিস্তানে বিএনপির কর্মীদের চাঁদাবাজির বিরুদ্ধে মিছিল কেন হবে? যদি করতো, নানা জায়গায় কিছু ঘটনা কিন্তু আমরা শুনতে পাই, নানা রকমের ঘটনা শুনতে পাই। মানুষকে আপনি ওই যে ফ্যামিলি কার্ড দিচ্ছেন, নানা রকমের সাপোর্ট দিচ্ছেন। 2 মাস আগে আমরা শুনলাম যে পল্লী বিদ্যুতের অনেকগুলো সার্ভিস আপনি ইমপ্রুভ করেছেন, তাদের মিটার কেনা এটিকে আপনি মাপ করে দিয়েছেন। এখন এসে শুনছি ভুতুড়ে বিল যাচ্ছে। সরকার পরিষ্কার বক্তব্য দিতে পারছে না, এটা কেন হচ্ছে? অর্থাৎ আপনার এখানে সমন্বয়ের ক্ষেত্রে আমি একটা ঘাটতি দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রী ভিশন নিয়ে যত দ্রুত এগোচ্ছেন, তার যে আশপাশের যাদের থাকার কথা তারা সেভাবে পা মেলাতে পারছেন না। সরকারের জায়গায় আমরা বিপদ আছে আমাদের। এই যে উগ্রপন্থার কথা বললাম, আমাদের প্রতিবেশী যারা, তারা আমরা প্রায় তো শুনি যে তারা সেখানে বসে বিভিন্ন রকমের পরিকল্পনাগুলো তাদের আছে, তারা সুযোগ পেলে সেই সুযোগটা গ্রহণ করবে। তারা সেই রাগ, ক্ষোভ, অভিমান তাদের আছে। আবার আপনি এই যে যেটি করলেন সংসদ ভবনের সামনে, আমাদের রাজনীতিতে গত 1.5 বছর 15 বছর ভারতকে নিয়ে বেশি আলোচনা হয়েছে, যে ভারতের প্রভাব। গত 1.5 বছর আমেরিকাকে নিয়ে আলোচনা হয়েছে সব থেকে বেশি। এবং এই কাজটা করার ভেতর থেকে আপনি সেটা এস্টাবলিশ করে দিলেন যে ইয়েস, আমাদের উপরে আমেরিকার প্রভাবটা আছে, এবং সেই কারণে আমি পার্লামেন্ট হাউসটাকে সেখানে তাকে পতাকা তোলার সুযোগ করে দিয়েছি। এটি পলিটিক্সের জন্য কোনো শুভ বার্তা না। এটা ভালো করেনি বিএনপি সরকার। এটি পার্লামেন্টারি ককাসের, কিন্তু এর ভেতর থেকে আমি সব থেকে সংকট দেখি কি জানেন? জিও পলিটিক্স। আপনার এমন দুটো শক্তি, 3টা শক্তি এখানে আছে, যাদের সমন্বয় করাটা সারা পৃথিবী ওলট পালট হয়ে যাচ্ছে সমন্বয় করতে গিয়ে। সেই 3টা বড় ফোর্স এখানে পাশাপাশি দুটো, আর একটা আমেরিকা সেখানে আছে। আপনি এটাকে ডিল করবেন কিভাবে আমি জানি না। তবে অবশ্যই বাংলাদেশ সংকট মোকাবেলা করেছে, নানা সময়ে বিভিন্ন রকমের সংকটে পড়েছে, সেই সংকটগুলোকে পার করেছে। আমাদের সামনের সংকটটা অর্থনৈতিক সংকট আমাদের আছে, আইন শৃঙ্খলার পরিস্থিতি এটা কি অবস্থায় আছে এটা আমরা সবাই জানি, কিন্তু যে ধরনের গুরুত্ব, সেই গুরুত্বগুলো আমরা দেখতে পাচ্ছি না। ওই যেটা বললাম, প্রধানমন্ত্রী যত দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তার যারা টিমমেট যারা আছেন তাদের সম্পর্কে টুকটাক কথাবার্তা উঠছে, মিডিয়াতে নিউজ হয়ে যাওয়ার পর তার একদিন পরে, কয়েক ঘন্টা পরে সেই নিউজ আর আমরা পাচ্ছি না। কোথা থেকে কিভাবে এগুলো বাদ হয়ে যাচ্ছে আমরা জানি না, এবং এগুলো নিয়ে প্রচুর প্রশ্ন উঠছে। এবং এই প্রশ্নগুলো যত উঠবে, বিএনপির ওই যে রুট থেকে বিচ্ছিন্নতা তত তৈরি হবে। তার যে সাথে যে রাজনৈতিক দলটি আছে বিরোধী দল হিসাবে, পার্লামেন্টে তার পারফরমেন্স ভালো না, পার্লামেন্টে সে দক্ষতা দেখাতে পারছে না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে এমন ভাবে অপপ্রচার থেকে ভুল তথ্য, মিথ্যা তথ্য প্রচার করছে, মানুষ একটা পর্যায়ে বিশ্বাস করে নিচ্ছে। আপনি বিএনপির যে পলিটিক্সের কথা বললাম, আপনি খেয়াল করেছেন গণভোট নিয়ে সারা দেশে অপোজিশন জোট, তারা সারা দেশে প্রোগ্রাম করছে। তো এটি বিএনপির বক্তব্যটা কি এর প্রেক্ষিতে আপনি কি কোথাও শুনেছেন? এই জায়গাগুলোতে আপনাকে পাবলিকের কাছে যেতে হবে, আপনি যাচ্ছেন না। আমি শেষ করছি ওই জায়গাটায় যে আমাদের অর্থনৈতিক যেমন চ্যালেঞ্জ আছে, আমাদের রাজনৈতিক চ্যালেঞ্জ আছে। সব থেকে বড় চ্যালেঞ্জটা হচ্ছে জিও পলিটিক্সের সমন্বয় করা। সেই সমন্বয়টা আপনি করতে পারবেন কিনা, এই দক্ষতা কতটুকু আপনার মধ্যে আছে, এটা বোঝা যাবে কাজের ভেতর থেকে। জি, শরীফ ভাই আপনার কাছে আবারও আসবো। আমি আজিজ ভাইয়ের কাছে আসছে। আজিজ ভাই, আমি শরীফ ভাইয়ের কাছে বেশ একটা প্রশ্ন রেখেছিলাম, শরীফ ভাই উল্টো অনেকগুলো প্রশ্ন ছুড়ে দিয়েছেন, মানে উত্তরগুলো নিশ্চয়ই যারা জানেন তারা দিবেন। আপনার কাছে কি মনে হয় স্থানীয় সরকার নির্বাচন কি খুব দ্রুতই হচ্ছে, এবং কেমন পরিবেশ দেখছেন সেই নির্বাচনের আসলে, বা রাজনৈতিক মেরুকরণ কেমন হতে পারে নির্বাচনে? উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের রেফারেন্সই দিতে হয়। প্রথমে তিনি বলেছিলেন যে যারা নির্দোষ আওয়ামী লীগের, তারা যেহেতু প্রতীক নাই, রাজনৈতিক দলের অধীনে নির্বাচন হচ্ছে না, সুতরাং
আওয়ামী লীগের যারা নির্দোষ তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এটাতে তারা আশান্বিত হয়েছে, নানাভাবে ধরেন আলোচনা আসছে। এদিকে তিনি আবার আরেকটা কারেকশন দিছে যে আপনার আওয়ামী লীগের তো সামনে ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, এটাও তো দেখতে হবে। আবার চিফ প্রসিকিউটর তো বলেই দিল যে এটা তদন্ত হচ্ছে, আওয়ামী লীগের বিচারের বিষয়টা তদন্ত হচ্ছে। তার মানে আমরা ধরে নিতে পারি ট্রাইব্যুনালের আইনটা এমন আইন যে অডিও ভিডিও, কানে শোনা, চোখে দেখা, সব রকমের সাক্ষী, সুপিরিয়র রেসপন্সিবল সব সাক্ষী গ্রহণযোগ্য, রাজসাক্ষী গ্রহণযোগ্য। সুতরাং ট্রাইব্যুনালে কারো কেস গেলে সরকার না চাইলে বেরোনো সম্ভব না, বিচার বিভাগ না চাইলে বেরোনো সম্ভব না। তার মানে আমি ধরে নিতে পারি ওই স্থানীয় সরকার নির্বাচনের আগে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে, আমি এটা ধরে নিতে পারি। এখন নিষিদ্ধ হলে পরিস্থিতিটা কি দাঁড়াবে? সুতরাং আমি বলবো ইলেকশন কমিশন কিন্তু অনেকগুলো কাজ করবে, ইতিমধ্যে বলেছে, একদিন বলেছে যে ইলেকশন কমিশনের একজন বললেন যে নির্বাচন মানে আমরা অক্টোবরের আগেই আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে। হ্যাঁ, আমার ধারণা হয়ে যাচ্ছে, কারণ তদন্ত তো চলছে, তদন্ত ট্রাইব্যুনাল তদন্ত বেশি দিন লাগবে না। হ্যাঁ, তদন্ত তো হবে। তো এখন আমার বক্তব্য হচ্ছে ধরেন ভোটার 18 বছর বয়স হলেই ভোটার হতে পারবে, এবং অনেকের এনআইডিতে ছবি চেনা যায় না, অমুক চেনা যায় না, এগুলো চেঞ্জ হবে। তবে তা কারোর নাম চেঞ্জ হবে না, বয়স চেঞ্জ হবে না, এটা বলছে। হ্যাঁ, তো এখন ধরেন এই যে অনেকগুলো করছে, কিন্তু একটা জিনিস কিন্তু আমি ইয়ে পাইনি, ক্লিয়ার হয়নি, আরপিও সংশোধনের কথা বলে নাই। আমার মনে হয় যে নির্বাচনে আরপিওতে বলা উচিত কে নির্বাচন করতে পারবে, কে করতে পারবে না, এবং কার নির্বাচনের বৈধ হবে, কার ক্যান্ডিডেটস আর বৈধ হবে না। আরপিওতে যদি এটা বিস্তারিত লিখে দেয় তাহলে নির্বাচনটা আমার মনে হয় আছে তো, আর কিন্তু তো আছে যে কারা আসলে নির্বাচন করতে পারবে না, সেটা যেটা আছে ধরেন আছে, যেমন আছে ধরেন একটা ফৌজদারি অপরাধ, শরীফ ভাই পলিটিশিয়ান, ফৌজদারি অপরাধ আইন মামলা হলেও তিনি ইলেকশন করতে পারবেন যতক্ষণ পর্যন্ত দণ্ড না হবে। তো সুতরাং আপনাকে ক্লিয়ার করতে হবে, ধরেন আওয়ামী লীগের লোকজন এমন ধরেন জানাজা যায় সেখানে কয় জয় বাংলা, তো তাহলে তো আইডেন্টিফাইড হয়ে যায়। আবার আমি আরেকটু বলে শেষ করলে হয়তো, ধরেন এখন আরপিওতে যদি এটা পরিষ্কার করে দেয়, ধরেন স্থানীয় সরকার নির্বাচনে প্রত্যেকটা লোককে কিন্তু প্রত্যেকটা লোক চেনে যারা রাজনীতি করে, যে কোন দলের সমর্থক সে। আর বাংলার মাটি সোনার ঘাঁটি, আপনি খেয়াল করে দেখেন শেখ হাসিনার এই যে রিপ্রেশন, গুম খুম, আয়না ঘর, কত কিছু ঘটলো, একটা বিএনপি একটা কর্মী নেতা বা জামাতের একটা নেতা কর্মী দল বদলাইছে, তারা নিষ্ক্রিয় হয়েছে দু একজন, কিন্তু কেউ দল বদলায় নেই। আওয়ামী লীগের এরা কিন্তু সমর্থকরা কোনো দল বদলাবে না। আমি বললাম না বাংলার মাটি সোনার কাঠি। এখন যদি আপনি আওয়ামী লীগের একজন দাঁড়ালো, আগে যেটা ছিল প্রতীক ছাড়া নির্বাচন ছিল, তখন কিন্তু একটা ধরে নেওয়া হয়েছে প্রতীক ছাড়া যেহেতু নির্বাচন হয়, কিন্তু মনে মনে তো জানেই সে কোন প্রার্থীর তালিকায় কোন, এই জন্য স্থানীয়ভাবে সবাই জানে যে আওয়ামী লীগ এই জন্য প্রতীকের নির্বাচন পার্টির নমিনেশন অ্যালাউ করলো। সেটাতে আপনার স্থানীয় সরকার বিশেষজ্ঞরা এরা বিরোধিতা করলো যে এখন তো নিরপেক্ষ লোক আসতে পারে না। নিরপেক্ষ লোক আসার মতো যদি রাজনৈতিক শৃঙ্খলা ফিরে না আসে, রাজনীতিতে ভিতরে যদি গণতান্ত্রিক শৃঙ্খলা ফিরে না আসে, তাহলে তো হবে না। সবাই সবাইকে চেনে। এখন ধরেন একজন আওয়ামী লীগের সমর্থক সে প্রার্থী হলো, কি করবেন? তাহলে বলতে হবে তো, এটা বলতে হবে তো। আপনি তো বলছেন যে সে জয় বাংলা স্লোগান দিবে। হ্যাঁ, দিয়ে ফেলবে, ওরা মনের অজান্তেই স্লোগান দিয়ে ফেলে, তো তখন তো আইডেন্টিফাইড হয়ে যাবে। সুতরাং এই জন্যে আরপিওতে ক্লিয়ারলি লিখে দিতে হবে, যে পরিষ্কার ডিটেল লিখে দিতে হবে এই জায়গাটায় কে প্রার্থী হতে পারবে, কে প্রার্থী হতে পারবে না, ফৌজদারি অপরাধ যার বিরুদ্ধে আছে সে পর্যন্ত বাতিল কিনা, তারপরে জয় বাংলা স্লোগান, এগুলো আসবো আমি আপনার কাছে আবার। আমি শরীফ ভাইয়ের কাছে আসতে চাই। শরীফ ভাই, তারা একটু অপেক্ষা করুন। প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান বলেছেন এখন পর্যন্ত তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, তারা একটু অপেক্ষা করুন। আদালতে যাবে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জানানো হয়েছে তদন্ত চলছে, সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিচারে যদি দেখা যায় তাদের নিষিদ্ধ করা হচ্ছে না, আবারও বলছি এটা আদালতের এখতিয়ার, তিনি সব পক্ষকে শুনে সিদ্ধান্ত নেবেন, তাহলে তারা কর্মকাণ্ড করতে পারবেন। প্রথমত আওয়ামী লীগ আছে কি নেই এটা নিয়ে আলোচনা, তো আওয়ামী লীগ কিভাবে এখানে অ্যাক্টিভ হবে এটা নিয়ে আলোচনা। তো আমরা আগস্টের পরে যেটা শুনেছিলাম যে আওয়ামী লীগ নেই, এখন কিন্তু গত 1.5 বছর 2 বছরের যত আলোচনা মূলত আওয়ামী লীগকে নিয়ে। মাঝে মধ্যে 2-1জন এসে আওয়ামী লীগের পক্ষে খুব বোল্ডলি কথা বলে এবং তাদের বিরুদ্ধে আবার বাইরে কথা বলে, সেন্টার পর্যন্ত এখন পর্যন্ত আওয়ামী লীগ।
আওয়ামী লীগের ভালো, আওয়ামী লীগের খারাপ, আওয়ামী লীগ আসতে পারবে কি আসতে পারবে না। প্রতি সপ্তাহে আমাদের যে বড় প্রশ্ন থাকে এরকম। আমাদের যে বড় ব্যর্থতা সেটা হলো যে রাজনৈতিক দলটিকে আপনি গণঅভ্যুত্থানের ভেতর থেকে বিতাড়িত করলেন, যাদের একটা বড় অংশ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো, সেই রাজনীতির বিপরীতে আপনি কোনো রাজনীতি নির্মাণ করতে পারেন নাই। আমাদের গত 2 বছর 2.5 বছরের রাজনীতির ফোকাসটা ছিল নয়া বন্দোবস্ত, আমাদের তরুণরা যেটা বলেন। আমাদের এখানে নয়া বন্দোবস্ত হয়েছে? সর্বশেষ জাতীয় যে নির্বাচন, সেই নির্বাচনে তো সরকার গঠন করেছে বিএনপি, প্রধান বিরোধী দল জামাত। এটা তো আর নয়া ফোর্স না, নয়া শক্তি না, এটা তো পুরনো শক্তি। তাহলে সেই নয়া বন্দোবস্তটা এখানে আপনি কি বলছেন যে হয়নি। সরকার বিরোধী দল, সরকারি দল এবং বিরোধী দল জামাত এবং বিএনপি, বিএনপি সরকার গঠন করেছে, জামাত বিরোধী দল, দুটো দলই তো পুরনো। তাহলে আমার সেই নয়ার বন্দোবস্তটা কোথায়? আমি যে গত 2 বছর ধরে শুনলাম, তার অর্থ হলো যে আপনি নতুন রাজনীতি এখানে নির্মাণ করতে পারেননি। আপনার রাজনীতিটা এখন পর্যন্ত আটকে আছে ওই পুরনো রাজনীতির মধ্যে। সেই পুরনো রাজনীতির ভেতর থেকে কখনো কখনো নানা সংকট উপেক্ষা করে মুসলিম লীগ মাথা তুলে দাঁড়াবে কিনা আমি জানি না, এটি নির্ভর করছে আপনার উপরে। আমি মুসলিম লীগ শব্দটা ইচ্ছা করেই ব্যবহার করলাম, তাদের মাঠে তাদের কোনো উপস্থিতি নেই, কিন্তু সম্ভাবনা আমি নাকচ করে দিই না। এখানে কেউ দাঁড়াতে পারবে না আজকের পর্যন্ত, যেটা এটাই চূড়ান্ত তা না। আওয়ামী লীগের কাছে আপনি রাতের বেলা ভোট চাইতে যান, তার মানে হলো আওয়ামী লীগ আছে। আপনি ভোটের আগে তাকে নিয়ে মিষ্টি মিষ্টি কথা বলেন, তার মানে আওয়ামী লীগ আছে। সে মিছিল মিটিংয়ে নাই। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ বহু চেষ্টা করেছে বিএনপির প্রার্থীদেরকে বাইরে রেখে এবং বিএনপিকে আঘাত করা, অথবা আমার কাছে এখনো পরিষ্কার একটা পুরনো একটা কার্টুন কিছুদিন আগে আমি সংবাদে দেখছিলাম। আওয়ামী লীগ সেই 96 সালে ক্ষমতা আসার পর স্থানীয় সরকার নির্বাচনে ওই ধান ছিটাচ্ছে যাতে বিএনপির প্রার্থীরা আসে, কিন্তু আসছে না কেউ। অর্থাৎ এখানে রাজনীতিতে ডেডিকেটেড লোক একেবারে নাই তা না। ওই আজিজ ভাই যথার্থ বলেছে, আওয়ামী লীগের যে কর্মী তারা আছে, গত 10-12 বছরে যারা আওয়ামী লীগ হয়েছিল নানা কারণে, তাদের একটা অংশ চলে গেছে, কিন্তু আওয়ামী লীগ যারা ছিল তারা আছে বলেই তো আপনি তার কাছে ভোট চাইতে যান। তবে এখন যে আছে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ নিয়ে এসে আছে। তার কাঁধের উপরে কয়েকশো মানুষের লাশ আছে, তার বিরুদ্ধে লুটপাটের অভিযোগ আছে, ভোট ডাকাতের অভিযোগ আছে, অনেক অভিযোগ আছে, তারপরেও সে আছে, এটা অস্বীকার করা যাবে না। স্থানীয় সরকার নির্বাচন আর সহিংস হতে পারে। কেন সহিংস হবে? কারণ হলো এই নির্বাচনটা আমাদের এখানে খুবই লাভজনক। আপনি 5 কোটি টাকা 10 কোটি টাকা খরচ করে একটা ব্যবসা প্রতিষ্ঠান করলেন, 1 বছরের মধ্যে সেখান থেকে যে আপনি ফিডব্যাকটা পাবেন, 10 কোটি টাকা খরচ করে আপনি যদি একটা পৌরসভার মেয়র হন, 1 বছরে তার থেকে অনেক বেশি কিছু পাবেন। সেই কারণে যাদের হাতে রাজনৈতিক ক্ষমতা আছে তার প্রথম স্বপ্ন হয় নির্বাচন করা। এই যে বিএনপির সাম্প্রতিক সময় অনেকের টাকা পয়সা হয়েছে আমরা শুনছি, এনসিপির অনেকের টাকা পয়সা হয়েছে আমরা শুনছি, তাদের একটা স্বপ্ন আছে যে আমরা জনপ্রতিনিধি হব, জনসেবাও করব, অন্য কাজটাও হয়তো করবে। এই যে এনসিপির যে পদযাত্রা হচ্ছে, আপনি খেয়াল করে দেখবেন, আমি তাদের যে প্রোগ্রাম ডিজাইন দেখলাম, যে সমস্ত জায়গায় তারা প্রার্থী ঘোষণা করে স্থানীয় সরকারের, সেই জায়গাগুলোতে তারা টাচ করছে। কতটুকু সফল হবে আমি জানি না, কিন্তু ফোকাসটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। সুতরাং এই নির্বাচনে আপনি প্রত্যেকটা দলের মধ্যে দ্বন্দ্ব সংঘাত আছে। জাতীয় নির্বাচনে প্রায় 42টি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকার কারণে তারা পরাজিত হয়েছে, এবং অনেকে বলে যে পেছনে যারা ক্ষমতায় যেতে চেয়েছিল জামাতের একটা ভূমিকা ছিল এই যে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে। আমি এবারও ধারণা করি যে সমস্ত আসনে জামাত টার্গেট করবে সেখানে তারা চাইবে বিএনপির ভোটটা একাধিক ভাগে বিভক্ত করা। সুতরাং এই যে নির্বাচনটা আসছে, স্থানীয় সরকার নির্বাচনেও কি আপনি জাতীয় নির্বাচনের প্রভাব বা যে অবস্থা দেখি সেটি আপনার থাকবে বলে মনে হয়? আপনার ধরেন ঢাকায় নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনে জামাত প্রার্থী ঘোষণা করেছে। ওখানে জামাতের যে কর্মী সমর্থকরা আছে, স্থানীয় সরকার বলে তারা কি জামাতকে ভোট দেবে না? মোটেই না, অবশ্যই দেবে। সেখানে জামাতের যে প্রার্থী, তাদের জামাতের তো সবাই ভোট দিবে। আপনার শুধুমাত্র ব্যানারটা থাকছে না, আপনার মার্কায় থাকছে না, কিন্তু মানুষ তো থাকছে। সুতরাং এটা তো নন পলিটিক্যাল প্রোগ্রাম না, নির্বাচন না। এর যে জার্সিটা আপনার রাজনৈতিক রং নেই, নাম নেই, কিন্তু এই নির্বাচনটা তো একটা রাজনীতির অংশ, প্রান্তিক রাজনীতির অংশ। আওয়ামী লীগ এর ভেতর থেকে সংগঠিত হওয়ার চেষ্টা করবে কিনা আমি জানি না, তবে আমার যেটা ধারণা যে আওয়ামী লীগ বিচ্ছিন্নভাবে, মানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিচ্ছিন্নভাবে 2টো পৌরসভায় 3টা সিটি কর্পোরেশনে অংশগ্রহণ করার ভেতরে এই ধরনের পলিটিক্যাল কৌশল সম্ভবত তারা নিবে না।
তারা সামগ্রিকভাবে তাদের ভবিষ্যৎ রাজনীতির কিভাবে তারা করবে, জি। সরকার, আইন, তাদের বিরুদ্ধে অভিযোগ, সামগ্রিক বিষয়গুলোকে বিবেচনা করে স্থানীয় সরকার নির্বাচনটা তার সাথে সংযুক্ত করে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। আপনার নারায়ণগঞ্জে একজনকে দাঁড় করিয়ে দিল, আর কোথাও দাঁড় করলো না, তারা বাংলাদেশের রাজনৈতিক অ্যাক্টিভিটি চালাতে পারছে না, কিন্তু কোনো একটা জায়গায় একজন পৌরসভার প্রার্থীকে দাঁড় করিয়ে দিলেন। আমার কাছে এটা মনে হয় না। আমার ধারণা যে তারা তাদের রাজনৈতিক যে ভবিষ্যতের কথা বিবেচনা করে যে সিদ্ধান্তই নিক না কেন, সেটি একটু কোঅর্ডিনেটেড হবে, জি। বিচ্ছিন্নভাবে করবে না তারা। জি, আজিজ ভাই, আপনার কাছে কি মনে হয়? শরীফ ভাইয়ের কাছে না, একরকম মনে হচ্ছে? দেখেন, এটা শরীফ ভাই কথা তো উড়ায় দেওয়া যায় না, এর বাইরেও কথা আছে। যেমন ধরেন, ভারতে পুশিন চলছে না, এখন বন্ধ হয়ে গেছে প্রায়। প্রায় বন্ধ হয়েছে, কিন্তু চলছে। তাফালিং চলছে, মসজিদ টসজিদ ভাঙা হচ্ছে, এগুলো হচ্ছে। রংপুর বিভাগ দখল করে নেওয়া, আমাদের চিকেন নেক ভেঙে দেওয়া, এই কথাগুলি চলছে। কিন্তু তো আমার বক্তব্য হচ্ছে, এগুলো কি কথার কথা নাকি? হ্যাঁ, বুঝি না আসলে। এগুলা আরো কিছু আলোচনায় কিন্তু আসতেছে, এটা আরো আসবে। ধরেন, আমরা এক বয়সী না, আপনি আমার সাথে তরুণ আছেন না, আমার আগেও মারা যেতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, প্রায় 4-5টা সাক্ষাৎকার দিছে শেখ হাসিনা, একটাতেও তার ছবি দেখা যায়নি, অডিও ভিডিও দেখা যায়নি, একটাতেও না। তার ছেলে আছে, তার আত্মীয় স্বজন আছে, তার নেতারা আছে, কয়েক হাজার খানেক নেতা ভারতে আশ্রয় নেওয়া, অতিথি হয়ে আছে ভারতের। কই কারোর সাথে তো ছবি দেখলাম না। এখন কিন্তু আলোচনা এসে উনি কি আসলে বেঁচে আছেন, এই প্রশ্ন কিন্তু উত্থাপন হচ্ছে। ওনাকে ফেস দেখাইতে হবে, ইলেকশন করতে হলে ফেস দেখাইতে হবে। দুই হচ্ছে, যেমন সামগ্রিকভাবে ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, আমাদের বাংলাদেশের যে রাজনীতি, তখন কিন্তু দেখা যাবে যে আওয়ামী লীগের সমর্থকরা প্রার্থী নাও হতে পারে, এটা ঠিক। তারা কালেকটিভলি চিন্তা করতে পারে, কারণ তারা তো ভারতের অতিথি হয়ে আছে। ভারত তাদেরকে গিলায় দেওয়ার চেষ্টা করবে বাংলাদেশে। কিভাবে গিলাবে, এখন সরকারের উপরে সর হবে না কি করবে, তো এও করতে পারে, নিষিদ্ধ উঠায়ও দিতে তারা পারে। কিভাবে গিলাবে? আপনি বলছেন যে গিলাই দিতে পারে, কি সেটি আবার কি? হ্যাঁ, গিলায় দেয় তো, ভারত তো বরাবরই গিলানোর চেষ্টা করে। আবার ধরেন, 28টা প্রদেশ আছে ভারতের, আর আর 8টা আছে কেন্দ্রশাসিত অঞ্চল। শেখ হাসিনার শেষ সময়ে কিন্তু প্রায় কেন্দ্রীয় লেন্দুক দর্জির মতো বানায় ফেলছিল প্রায়, কিন্তু উনি শেষে বাঁকে বসছে, উনি বিদায় হয়ে গেছে। হ্যাঁ, তো এই জন্য বরাবরই এই সরকারের ভারতের কোনো দক্ষিণ এশিয়ার কোনো দেশের সাথে সম্পর্ক নেই। এই জায়গায় তাদের ফরেন পলিসির ভুল, যে মালদ্বীপের মতো দেশ থেকে তারা হাত গোটায় আসছে, আর বাংলাদেশে 18 কোটি 20 কোটির জনগণ, এর তাদের মার্কেট আছে এখানে। তারা অন্তর্বর্তীকালীন সরকার, হিন্দু লেখছে, দি হিন্দু, যে অন্তর্বর্তী সরকারের সময় অনেক কথা বলছে না চিকেন নেক নিয়ে, যতগুলো নিষিদ্ধ করেছিল তাতে কোনোটাই চালু হয় নাই। তারেক রহমান যখন চীনে ভ্রমণ করতে গেছে, তখন ওই বাউনাই বাতাস নাই আম পড়ে, ওরকম হয়ে গেছে, এমনি ভিসা দিয়ে দিছে। আর হ্যাংলা বাংলাদেশি 1,500 লোক একবারে লাইন দিছে, 150 লোক একদিনে লাইন দিয়ে সব ভিসা দিয়ে দিছে। মনে হয় ভারতে না গেলে তাদের পেটের পাত হজম হয় না। এর দেশপ্রেমিকতা আছে। তোর তো মালয়েশিয়া চিকিৎসার জায়গা হয়ে গেছে, তোর তো ব্যাংককে চিকিৎসার জায়গা আছে, তোর তো চীন কতগুলো ডেডিকেটেড হসপিটাল করছে, কোনো যেতে পারছ নাই, ভারতে দৌড়ালিকা। না, তারা হয়তো আগে থেকে হয়তো সেখানে চিকিৎসা নিচ্ছিলেন, হয়তো সেরকম কোনো বিষয় থাকতে পারে। থাকতে পারে, কিন্তু আপনি করেন হুমড়ি খাওয়া পড়ছে 150 লোক একদিনে, এগুলো কিন্তু বিবেচনার বিষয়। এই জন্য বলছি যে ভারত কিন্তু সরকারের সাথে সম্পর্ক রাখতে চায়। এখন তারেক রহমানের সরকারের সাথে খুব ব্যাটে বলে খুব মিলছে না, হ্যাঁ, এই টানাপোড়েন এখনো আছে। সুতরাং এই জন্য আমি বলছি যে তারা যদি, আমি বললাম তো, শেখ হাসিনা সহ যতগুলো লোক এই দেশ থেকে পালায় গেছে, টাকা পয়সা নিয়ে পালাইছে, সবাই তো তাদের অতিথি। বাংলাভাষী সব অনুপ্রবেশকারী পুষিন করতেছে। কই আওয়ামী লীগের তো একটা লোক পুষিন হয় না, একটাও তো হয় না। শুভেন্দু অধিকারী নিজে হিন্দি হিন্দি বলে, ওর বাপ মা, ওর জন্ম পশ্চিমবঙ্গে বটে। তো এই জন্যে বলছি যে ভারত তো চেষ্টা করবে যে আওয়ামী লীগকে এখানে মাঠে করার জন্য, শেখ হাসিনা খাওয়ানোর জন্য, কিন্তু এই প্রেশারটা থাকবে। কিন্তু আমার কথা হচ্ছে যে যদি এখন সুপ্রিম কোর্টের মতো ইলেকশন করেন তাহলে তো হয়ে যাবে। সুপ্রিম কোর্টের ইলেকশনে দেখেন নাই, সুপ্রিম কোর্টে নমিনেশন হলো, আগে সদস্য হলো পয়সা দিয়ে, হ্যাঁ, ভোটার লিস্টে নাম উঠলো, প্রার্থী হলো, আওয়ামী লীগ সন্দেহ করে সবগুলো বাতিল, প্রার্থীতে বাতিল। এটা করলে তো সারা বিশ্বে হাসবে। হ্যাঁ, সুতরাং আপনাকে ওই বললাম আরপিও সংশোধন করে ওখানে ইলেকশন যদি করতে চান তাহলে করতে পারে। আরও আছে দুর্যোগ, হাজার খানেকের বেশি ওই মানুষকে, নেতাকর্মীকে এক্সপেল করছে,
কিন্তু হয় নাই। এবারে তো বিএনপির তো একাধিক প্রার্থী প্রত্যেকটা এলাকায় হবে না, এটা কি করবেন? প্রতীক তো নাই, জি, কারা যাবে? শেষ অনেক সমস্যা আছে। শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, শরীফ ভাইকে দিয়ে শেষ করব। শেষ কথা বলছিলেন যে অনেক সমস্যা আছে, কি কি সমস্যা আপনার কাছে মনে হয়, সমাধানটা কি আছে? এখানের কৌশলটা কিন্তু মুখ্য। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার আগে, বিশেষ করে আওয়ামী লীগ যখন ক্ষমতায়, ডক্টর ইউনূসকে কিন্তু ভারতের লোকসভায় একাধিকবার ডেকে আনা হয়েছে বক্তৃতা করার জন্য। তিনি বক্তব্য দিয়েছেন। সম্পর্কটা কার কোথায় কখন পরিবর্তন হয়ে যায় আমরা জানি না। বাংলাদেশের স্থানীয় সরকার, আমরা একটা অর্থবহ নির্বাচন চাই, ভাগাভাগি নির্বাচন চাই না, সহিংসতার নির্বাচন চাই না। কিছুদিন আগে আমাদের একজন নির্বাচন কমিশনার বলেছেন জামাত এবং বিএনপিকে আলোচনা করার জন্য। আমরা জানি না এর বার্তাটা কি, এই নির্বাচনটাও ভাগাভাগির হয় কিনা। আমাদের এটি নিয়ে প্রচুর প্রশ্ন আছে। আমাদের মানুষ অনেক বছর ধরে ভোট দিতে পারে না, সে তার পছন্দের প্রার্থীকে যেন ভোটটা দিতে পারে এবং তার যথাযথ রিফ্লেকশনটা। আজিজ ভাই বলেছেন যে সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ শুধু রাতের ভোট দিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেয়নি, রিহ্যাব থেকে শুরু করে নানা জায়গায় পেশাজীবীদের যে নির্বাচনগুলো ছিল সেগুলোকে দখল করেছে। এবার দেখলাম রিহ্যাবে একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচন হয়েছে। আমরা চাই যে তারা তাদের কাজগুলো করবে, কিন্তু এই ধরনের যে পেশাজীবীদের যে অর্গানাইজেশনগুলো সেগুলো দখল করে নিয়েছিল আওয়ামী লীগ, পুরো ভোট ব্যবস্থাকে শেষ করে ফেলা। তার অনেকগুলো জায়গায় আবার পদধ্বনি দেখা যাচ্ছে, সুপ্রিম কোর্টে যেটা দেখা গেছে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। আমরা চাইব মানুষ স্থানীয় সরকারে স্বাধীনভাবে তার মতামতটা দিবে এবং তার মতামতের ভিত্তিতে সরকারটা গঠিত হবে। সরকারের চ্যালেঞ্জের যেগুলো বললেন, এটাও একটা বড় চ্যালেঞ্জ সামনের দিনগুলোতে। অনেক চ্যালেঞ্জই সবসময় থাকবে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেই সামনে এগিয়ে যেতে হবে। খেলা শেষ, খোদা হাফেজ, আমরা এই বক্তব্য দেখেছি সম্প্রতি। এর বাইরেও আরেক কয়েকটি বিষয় নিয়ে আলোচনা চলছে রাজনীতিতে। যেমন গতকাল আমরা এই সংবাদ সম্মেলনে দেখলাম প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা তিনি সেই বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছেন, যে স্থানীয় সরকার নির্বাচন, যেটি বহুল আলোচিত বিষয়, যে কবে নির্বাচন হবে। যথারীতি তিনি আওয়ামী লীগ নিয়ে আবারও কথা বলেছেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। আমি সেই সব বিষয়ে আলোচনা যাবার আগে প্রথমেই খেলা শেষ, খোদা হাফেজ এই বিষয়টি উল্লেখ করতে চাই। বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে খেলা শেষ, খোদা হাফেজ শিরোনামে দেয়া পোস্টে মাজার পত্রিকা অফিস ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার তীব্র সমালোচনা করেছেন। ফেসবুকে মাহফুজ আলম লিখেছেন, রাইট উইং অ্যাক্টর আর কুশীলবদের ফার রাইট এলিমেন্টস ইউজ করার ভয়ঙ্কর খেলা এখন কোন পর্যায়ে আছে? মব সন্ত্রাস, মাজার পত্রিকা অফিস ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলায় ওদের মার্সেনারি হিসেবে ব্যবহারের ভেতর দিয়ে নির্বাচনী বৈতরণী পার করা শেষ, এখন হাত ধুয়ে ফেলবে জাসি রাইট উইং বলয়। তিনি আরও লিখেছেন, আমি গত বছরের শুরু থেকেই এসব ফার রাইট গুন্ডাতন্ত্র আর ডিজিটাল মবের বিরুদ্ধে বলেছি। সেজন্য কুশীলবদের চক্রান্ত এবং ফুট সোলজারদের দৌরাত্ম্য কম সহ্য করতে হয়নি। সামনের দিনগুলো সবার জন্য রিকনিংয়ের, তিনি রিকনিং শব্দটা ব্যবহার করেছেন, রিকনিং হিসাব নিকাশ চোকানোর একটি বিষয় তিনি বলছেন, যে সামনের দিনগুলো সবার জন্য রিকনিং। শরীফ ভাই, আমরা দেখি মাঝে মাঝে তিনি একটু সাধারণ মানুষ আসলে বোঝা কঠিন, আমি নিজে এত কিছু বুঝি না, আপনার কাছে মনে হয় এই কথাগুলো? ধন্যবাদ। বাংলাদেশের তরুণদের মধ্যে খুব আলোচিত একজন মানুষ। আলোচনা মানে কেবল ইতিবাচক আলোচনা, নেতিবাচক আলোচনাও হয়। আপনার মনে থাকার কথা, 5 আগস্টের পরে নতুন সরকারের তরুণ যারা, তাদের মধ্যে প্রথম মাহফুজ আলমকে নিয়ে প্রথম আলো একটা বিরাট সাক্ষাৎকার চেপেছিল। তার আগ পর্যন্ত মাহফুজ আলম সম্পর্কে আমাদের অনেকের জানা ছিল না। ডক্টর ইউনূস আমেরিকায় নিয়ে গিয়ে তাকে মাস্টার মাইন্ড বলেছিলেন এবং তাকে অল্প বয়সে সরকার পরিচালনার গুরুত্বপূর্ণ কাজের মধ্যে তাকে যুক্ত করা হয়েছিল। সেই যুক্ত থেকে অনেকগুলো দায়িত্ব তার উপরে পড়ে, আবার তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করেননি বলে তার সহকর্মীদের অভিযোগ আছে। আবার বিভিন্ন সময় সরকারের ভেতরকার অনেক বার্তা মানুষ পেয়েছে তার লেখার মধ্য দিয়ে। কখনো কখনো দেখা গেছে সরকারটা যেভাবে চলছে তার লেখার ভাষার সাথে মিলছে না, স্পিরিটের সাথে মিলছে না। আবার যাদের সরকার বলে আমরা জানতাম, তাদেরও বিপক্ষে কখনো কখনো কথা বলেছে। বাংলাদেশের তরুণদের মধ্যে, রাজনীতিবিদদের মধ্যে অনেক ধরনের রহস্যময় আচরণ তার মধ্যে আছে। সরকার থেকে পদত্যাগ করা, আবার নতুন একটা দল গঠনের উদ্যোগ গ্রহণ করা, মেইন স্ট্রিম পলিটিক্স থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা। সর্বশেষ গত কয়েকদিন আগে রাতের বেলায় ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর তিনি এই ধরনের একটা
স্ট্যাটাস দিয়েছেন, তিনি যেহেতু একজন পলিটিশিয়ান, নিশ্চয়ই এর মধ্যে পলিটিক্স আছে, খেলা আছে, খেলা খেলা শেষ আছে। তিনি বলছেন। তো আমার কাছে খেলা শেষ হয়ে গেছে এটা মনে হয় না। আমার কাছে মনে হয় খেলাটা জমে উঠছে, পলিটিক্সের খেলা, পলিটিক্স নিয়ে রাজনীতির খেলা, অথবা রাজনীতি নিয়ে পলিটিক্সের খেলা। আপনি বাংলাদেশের রাজনীতিতে আমাদের প্রতিবেশী এবং দূরবর্তী দেশগুলোর যে ভূমিকা, সেই ভূমিকা আমরা কম বেশি সবসময় জানি। তারা এখানকার পলিটিক্সে বিভিন্ন সময়ে যুক্ত হয়ে ভ্যালু অ্যাড করেছেন, এ পক্ষে ও পক্ষে। এটা স্বাধীন দেশের জন্য কোনোভাবেই কাঙ্ক্ষিত না, কিন্তু সেটি হয়েছে। আমরা জুলাই অভ্যুত্থানে দেখছি এটাকে নানা জায়গা থেকে নানা রকমের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। আজকে দেখলাম সোশ্যাল মিডিয়ায় জামাতের নেতা এবং সাবেক বিএনপি নেতা মেজর আখতারুজ্জামান বেসিক অনেকগুলো জায়গায় কতগুলো প্রশ্ন তুলেছেন। আবার হঠাৎ করে মার্কিন দূতাবাসের যে আয়োজন আমাদের সংসদ ভবনের সামনে, এর ভেতর থেকে আমার কাছে মনে হয় এটাকে তিনি মিন করেছেন কিনা যে তাদেরকে পূর্ণ কর্তৃত্ব তাদের হাতে আমরা তুলে দিয়েছি বা তাদেরকে জায়গাটায় বসিয়ে দিয়েছি। কারণ হলো এটা একটা দেশের জন্য খুবই অবমাননাকর। দ্বিতীয়ত আমরা দেখলাম যে হেফাজতে ইসলাম দেখলাম এটার বিরুদ্ধে একটি বিবৃতি দিয়েছে। এখন বাংলাদেশের পলিটিক্সে কে কোন দিকে যায় এটি বোঝা খুব মুশকিল। একসময় আমেরিকার বিরুদ্ধে, বিশেষ করে আমেরিকার স্বার্থের বিরুদ্ধে, তাদের যে নানা রকমের অন্যায় তৎপরতার বিরুদ্ধে আমরা যাদের সাথে মিছিল করেছি অথবা পেছনে মিছিল করেছি, আমাদের জুনায়েদ সাকি ভাই, আমি মন্ত্রী হিসাবে তার কথা বলছি না, পলিটিশিয়ান সাকি ভাইয়ের কথা বলছি, তাকেও দেখলাম সেই অনুষ্ঠানে হাজির। এবং অন্য যে রাজনৈতিক দলগুলো, এনসিপির কাউকে দেখলাম না, অন্য রাজনৈতিক দলগুলোকে দেখলাম না, বিএনপি এবং জামাতকে দেখলাম। এবং প্রশ্ন তৈরি হলো নতুনভাবে, বাংলাদেশের পার্লামেন্টের সামনে এই সুযোগটা আপনি অন্য কোনো দেশকে আপনি দিবেন কিনা? কালকে চীন যদি চেয়ে বসে, পরশুদিন যদি পাকিস্তান বলে, ভারত বলে যে আমাদেরকে দিতে হবে, আপনি দিবেন কিনা? এক। দ্বিতীয়ত হচ্ছে, এটা আমেরিকার 250 বছরের প্রতিষ্ঠাবার্ষিকী, জন্মদিন, অবশ্যই এটি জাঁকজমকপূর্ণভাবে হবে, কিন্তু যেভাবে আমাদের আইন প্রণেতারা তাদের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের অনেক নিচে অবস্থান করা আমেরিকান রাষ্ট্রদূত যেভাবে দাঁড়িয়ে আছে, আর তাদের সামনে যেভাবে নতজানু হয়ে দাঁড়িয়ে আছেন এবং এক ধরনের ক্যাবলাকান্তের মতন ফে ফে করে হাসছেন, এটা বাংলাদেশের জন্য খুবই অবমাননাকর। তারা বুঝতে পারেন কিনা তাদের এই যে চালাকিটা পাবলিক ধরতে পারে। ইরানের প্রেসিডেন্টকে হত্যা করেছে ইসরায়েল এবং আমেরিকা। সেই অনুষ্ঠানে, ইরানের প্রেসিডেন্টের অন্ত্যেষ্টিক্রিয়ায়, তার বিদায় অনুষ্ঠানে স্পিকারের নেতৃত্বে একদল চলে গেলেন, জামাতের নেতা গেলেন, এনসিপির নেতারা গেলেন, আর আরেক দল চলে এলেন আমেরিকার অনুষ্ঠানে, যে আমেরিকা ওই হত্যাকাণ্ডের সাথে সরাসরি যুক্ত, এবং তারা নিজেরাই স্বীকার করে। এবং তারা মাঝখানে আমাদেরকে কি ভাবলেন আমরা জানি না। তবে আমরা যেটা বলতে পারি, এটা হচ্ছে রাজনীতির হিপোক্রেসি। এটা এক ধরনের ওই যে কি বলে, মোনাফিকি। আপনি একুলেও আছেন, আপনি সেকুলেও আছেন। আপনি রাস্তায় দাঁড়িয়ে মানুষের সামনে বলছেন যে করছি আর একটা, আপনি বলছেন পাশ্চাত্যের অপসংস্কৃতি, পাশ্চাত্যের যে রাজনীতি, পাশ্চাত্যের যে ভোগবাদ, অথচ আমেরিকার সামনে দাঁড়িয়ে বলছেন তুমি আমার 1000 বছরের বন্ধু। তো আপনার যদি বন্ধুত্ব তো তার সংস্কৃতিকে বাদ দিয়ে না, বন্ধুত্ব তার ওই যে ভোগের সংস্কৃতি বাদ দিয়ে না, তার যে আগ্রাসী রাজনীতি সেটাকে বাদ দিয়ে না। তার মানে হলো যে এখানে আপনি একদিকে এক ধরনের কথা বলছেন, সেখানে আর এক ধরনের কথা বলছেন। বাংলাদেশের শেখ হাসিনার সময়ে সব থেকে আলোচিত জঙ্গিবাদ, সেই জঙ্গিবাদ, তার আগে আমরা বহুবার বলেছি যে এখানে জঙ্গিবাদের বিস্তার হচ্ছে। একটি অংশ এটা বলার সঙ্গে সঙ্গে এখনো এসে বলে যে শেখ হাসিনা বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে জঙ্গিবাদ বিদায় নিয়েছে। নো, বিএনপি তো জঙ্গিবাদের দ্বারা আক্রান্ত যেমনি হয়েছে, বিএনপির জঙ্গিবাদকে আবার কিন্তু কবর দেওয়ারও চেষ্টা করেছে। এখানে উগ্রপন্থীদেরকে প্রথম ফাঁসির কাস্টে ঝুলিয়েছে বিএনপি শাসনামলে, এবং দৃঢ়তার সাথে বাংলা ভাই আব্দুর রহমান তাদেরকে। সুতরাং এই জঙ্গিটা, এই ভাবনাগুলো এসেছে আওয়ামী লীগের সময়, এটি ঠিক না। এক। দ্বিতীয়ত, এই ধরনের যারা আছে, বাংলাদেশের সমস্ত ধর্মীয় মানুষ, ধর্ম পালন করে, ধার্মিক মানুষ, তারা সবাই এটার মধ্যে যুক্ত না, এটাও ঠিক। আবার ধর্মকে পুঁজি করে একটি অংশ তরুণদেরকে আকৃষ্ট করে এখানে। আবার এই জঙ্গিবাদকে উপলক্ষ করে এখানে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করেছিলেন শেখ হাসিনা। তার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার চেষ্টা করেছেন, অনেক নিরীহ মানুষকে তিনি, তার সরকার গ্রেপ্তার করেছে, জেল খাটিয়েছে। এগুলো সবই সত্য, কিন্তু তার মানে এই না যে এখানে এই ধরনের উগ্রতার কোনো জায়গা নেই এবং বিস্তৃত হচ্ছে না।
অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের সরকার রাষ্ট্রীয় প্রণোদনায় এদেরকে নানাভাবে প্যাট্রোনাইজ করেছে, এদেরকে বিস্তৃত হওয়ার সুযোগ দিয়েছে। 5 আগস্টের পরে চিহ্নিত অপরাধী যারা বড় বড় জঙ্গি হিসাবে পরিচিত জাতীয় আন্তর্জাতিকভাবে, এমনকি তাদের বিচার আচারও হয়েছে, অন্য রাজনৈতিক দল থেকে তাদের থেকে একটা দূরত্ব, তারা সবাই জেলখানা থেকে সুর করে বেরিয়ে এলেন। কিভাবে? অর্থাৎ আমাদের বাংলাদেশকে ঘিরে কাছের এবং দূরের বহু পক্ষ, এখানে তাদের নানা ধরনের রাজনৈতিক ইকুয়েশন আছে এবং সেই ইকুয়েশনগুলোকে ফুলফিল করার জন্য, তাদের টার্গেটকে ফুলফিল করার জন্য তারা অনেকগুলো এজেন্ডা নিয়ে আসে। তার একটা এজেন্ডা হচ্ছে এই যে উগ্রপন্থা, এবং আমাদের কখনো কখনো পরিকল্পিতভাবে এটিকে পেছনে রাখার চেষ্টা, কখনো কখনো এটি কেউ যদি উত্থাপন করে তার মাথা ফাটিয়ে দেওয়ার যে হুমকি, এর আড়ালে এখানে জঙ্গিবাদ বিস্তৃত হচ্ছে, উগ্রপন্থা বিস্তৃত হচ্ছে, ভারতেও হচ্ছে, আমাদের এখানে হচ্ছে, পৃথিবীর অনেক জায়গায় হচ্ছে। সরকার যদি এটাকে নিয়ে ওই যে ঢাক ঢাক গুড় গুড় করে, দুজনকে ধরলাম